স্মুথলি ওই টিকিটটা পাচ্ছে না, এবং একজন মানুষ যদি একটা 5টা টিকিট নিতে চায় তাকে মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। তো এই টেকনিক্যাল এররগুলো আসলে হচ্ছে। এই হচ্ছে ওয়েট মশিউর বলতে ভাই কি বর্তমান। বোঝাচ্ছেন? ওয়েট ওয়েট করতে বলতে হচ্ছে আপনি মানে ধরেন, কি? আপনি কনফার্মেশনটা যদি, পরে আসছে? হ্যাঁ কনফার্মেশন বলতে আপনাকে প্রথমে ওয়েটিং এ রাখছে। আপনার লগ ইন ওকে। দেওয়ার পরে আপনাকে বলছে যে আপনি ওয়েট করেন, অর্থাৎ আপনাকে একটা আমরা অ্যানালগি যেমন লাইনে থাকি যে একজনের পর আচ্ছা একজনের পর একজন আসবে, ওইভাবে হচ্ছে। তো আচ্ছা। স্মুথলি আসলে হয় কি, অনলাইনে আপনি ভার্চুয়ালি একটা টিকিট কাটতে গেলে সাথে সাথে ক্লিক করবেন। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে, আপনার যে প্রসেসিং প্রক্রিয়াগুলো আসবে অটোমেটিক্যালি, আপনি ফিল আপ করবেন, দেন আপনার পেমেন্ট সাকসেসফুল দেখাবে। কিন্তু হুম। এখানে কিন্তু কিছুই হচ্ছে না। এখানে জিনিসটা এরকম হচ্ছে যে আপনাকে ওয়েট করাচ্ছে তারা। কারণ কি, আপনার আসলে আমি যেটা বলছিলাম যে তারা আসলে এই কাজের কোয়ালিটির কতটুকু ক্যাপাবল সেটা কিন্তু তারা ফেল করেছে। ওই জায়গায় আপনাকে লাইন দিয়ে আপনাকে বলছেও না যে আপনি চলে যান, দিতে পারবো না, আবার আপনাকে মানে ওয়েটিং করাচ্ছে। আচ্ছা, আমার এবং কোশ্চেন আছে যে জি বলেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়েটিং পিরিয়ড শেষ, এখন আপনাকে দিবে বা আপনাকে নেক্সট অ্যাকশন নিতে হবে? এইটা আসলে আমি আমার স্বল্প আপনি ধরেন সময়। ওয়েটটা কিভাবে করতেছেন এটাই বোঝার চেষ্টা করছি, যে আমি ধরেন 2 ঘন্টা ওয়েট করবো, রাইট? জি রাত জি 10টার সময় ঢুকে তাহলে কিভাবে জি। বুঝবো যে কখন আমার টার্ন? এইটা আসলে একেবারেই একটা অন্ধকারের ভিতর তারা রেখেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশের দর্শকরা এতটাই মানে ফুটবলের উন্মাদনায় এতটাই তারা হুম। প্যাশনেট যে তারা কিন্তু জি। ওই ওয়েট দেখে অনলাইনে বা আমার সঙ্গে যেসব দর্শকদের কথা হয়েছে, আমি হুম সেই হুম। অভিজ্ঞতা থেকে বলতে পারি, তারা অনেকেই আমাকে জানিয়েছেন যে তারা 10টার সময় টিকিটের জন্য ওয়েট করে আধা ঘন্টা বা 40 মিনিট অপেক্ষার পর একটা টিকিট পেয়েছেন। তারা 5টা চেয়েছিল, একটা পেয়েছেন, একটার অ্যাপ্রুভাল এসেছে। ওকে। অর্থাৎ এখন তারা বলছেন যে তাহলে কি আমরা আর 4টার জন্য আরো ওয়েট করব, আরো রাত জেগে থাকবো, এটা কি সম্ভব? মানে এই জায়গা থেকে আপনাকে ওয়েটের কথাটা বলছি। অর্থাৎ আপনাকে যদি সত্যিই প্যাশনেট হয়ে থাকেন বা টিকিট চার বা পাওয়ার আগ্রহ থেকে থাকে, আপনাকে ল্যাপটপের সামনে বা কম্পিউটার সামনে বসে থাকতে হুম। হবে। এই খুবই হচ্ছে মিলন বিষয়। ভাই, কষ্টকর যেটা অভিজ্ঞতা, যেটা হ্যাঁ। আমার মনে কষ্টকর, জি। হচ্ছে, যেটা আমার মনে আর হচ্ছে যে, জি 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 হ্যাঁ, এটা মনে হচ্ছে মানে যে সাইটটার মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে, জি মানে তাদের যে ক্যাপাসিটি থাকা দরকার, তাদের যে ধরনের মানে তারা যে টেকনোলজি ইউজ করতেছে, এটা মশিউর ভাই বেশ ভালো বুঝতে পারবেন কিংবা বলতে পারবেন। তো তাদের এই ক্যাপাসিটি খুবই কম। মানে তারা মানে যে হঠাৎ করে আসলো, আমরা করতে পারবো, কিন্তু তাদের কখনো তাদের টেস্ট করা হয়েছে কিনা, যে কখনো তারা মানে এরকম কোনো অভিজ্ঞতা তারা ফেস করছে কিনা যে আমরা হিউজ মানুষ, হিউজ ক্রাউড আমরা একসাথে ম্যানেজ করতে পারবো। তাদের সার্ভারের ক্যাপাসিটি কতটুকু, তাদের ব্যান্ডউইথ কেমন কি, মানে বিএফএস যে তাদেরকে কাজটা দিল, মানে কারো কি এখানে ইন্টারেস্ট ছিল? তারা কি এগুলো চেক করে দেখছে যে এই কোম্পানিটার ক্যাপাসিটি আসলে কতটুকু, তারা কতটুকু কি করতে পারবে? হ্যাঁ, এই এইটা জিনিসটা তারা কি চেক এইটার করছে? উত্তর এটা আমি কি দেখছে বিএফএস? এইটার আমি একটু উত্তর দিই সোহেল ভাই, মশিউর ভাই আপনি একটু টেকনিক্যাল সাইডের ব্যাখ্যাটা দেবেন, আসলে তারা হুম হুম। কিভাবে এইগুলো তারা আসলে পারে কিনা। আপনি টেকনিক্যাল সাইডের মানুষ, আপনি ভালো বলতে পারবেন, কিন্তু আমি এই, যে প্রশ্নের দ্বিতীয় উত্তরটা দিচ্ছি, যে ফুটবল ফেডারেশন আসলে এখানে পুরোটা অপেশাদার একটা আচরণ করেছে। বিশেষ করে প্রথম দিন যখন প্রেস কনফারেন্স করেছে, তখন কিন্তু কম্পিটিশন কমিটির যে চেয়ারম্যান বলেন বা কো চেয়ারম্যান বলেন, কেউই আসেননি। জাস্ট কম্পিটিশন কমিটির সদস্য গোলাম গাউস, ইকবাল হোসেন, আমাদের সাবেক ফুটবলাররা, যারা নন টেকনিক্যাল পার্সন, যারা এটার কোনো উত্তর দিতে পারেন না, তারা এসেছেন। এবং আমরা সংবাদ সম্মেলনে বারবার যত টেকনিক্যাল প্রশ্নগুলো করেছি বা অতীত অভিজ্ঞতায় আমাদের কি সমস্যাগুলো হয়েছে বা ফুটবলের যে ক্রেজটা বা চাপটা থাকতে পারে, এটা সামলাতে তারা পারে কিনা, বা সত্যি সত্যি তারা কিভাবে প্রকিউরমেন্ট মানে মেনে তারা কাজটা পেয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেননি। সর্বশেষ আজকে একদিন আগে, গতকাল সন্ধ্যার সময় আহ, এই বাফুফে টেকনিক্যাল কমিটির যে কম্পিটিশন কমিটির যে সদস্য একজন আছেন, তাজওয়ার আওয়াল, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে আমি প্রশ্নটা রেখেছিলাম যে আপনারা এই কোম্পানি আদৌ এটা কতটুকু পেশাদারিত্বের সঙ্গে যে করতে পারবে না। ওই প্রথম দিনের সংবাদ সম্মেলনে কিন্তু তারা সেই কনফিডেন্টলি সেটা বলতে পারেনি। আমরা কিন্তু বারবার প্রশ্ন করেছিলাম আপনারা কি দেখে তাদেরকে দিলেন। তো তার উত্তরে তিনি যেটা জানিয়েছিলেন যে আমরা শুধু তাদের প্রেজেন্টেশনটা দেখেছি, এবং প্রেজেন্টেশনটা দেখার পরে তাদের কাছে মনে হয়েছে ফিনান্সিয়াল একটা আহ, যে সাপোর্টটা তারা দিতে পারবে, ওই সাপোর্টটা আমরা স্যাটিসফ্যাকশন ছিলাম, বা ওইখানে আমরা
আশাবাদী ছিলাম যে তারা এই জায়গায় তারা এই সাপোর্টটা দিতে পারবে, ওই জায়গা থেকে আমরা আসলে তাদেরকে কাজটা দিয়েছি। কিন্তু আর একটা কথা বলেছেন যে হ্যাঁ আমাদের মেবি ভুল হয়েছে তাদেরকে দেয়া, তিনি কিন্তু স্বীকার করেছেন। তো হুম। বলছে যে এখানে কেউ একজন ষড়যন্ত্র করছে বা তারা সাইবার অ্যাটাক করছে বা হ্যাকাররা আসছে, মানে তবে আমাদের আসলে ভুল হয়েছে, সেই ভুলটা কিন্তু তারা আপনি আপনি স্বীকার অনলাইনে করেছেন। থাকলে হ্যাকার আসবে, সাইবার অ্যাটাক জি, হবে। কিন্তু সাইবার হ্যাকারের অ্যাটাক তো হবে, আপনার হ্যাকার আসবে। এখানে হ্যাকারকে এদেরকে আপনাকে অল সুরক্ষার টাইম তো আপনার ম্যানেজ করার জন্য ইয়েটা থাকতে সুরক্ষার হবে। কাজ করতে, হ্যাঁ সেই ব্যবস্থা হ্যাঁ, থাকতে সেই সেটাই। হবে। টেকনিক্যাল সাইডটা একটু যদি ব্যাখ্যা করেন যে কতটা পেশাদার কাজ, আপনি যেহেতু ইউএস এর মতো একটা উন্নত দেশে থাকেন, আপনার কাছে কি মনে হয় যে এই টিকিফাই এর মতো একটা অখ্যাত প্রতিষ্ঠানকে দেওয়া বা আমাদের উচিত হয়েছে কিনা, বা মানে কি কি টেকনিক্যাল জায়গায় সুরক্ষার আরো স্তরগুলোর সুরক্ষা থাকলে বা এই একটা টিকিটের এই ধরনের সহজলভ্যতা ডিজাস্টার বাড়তো, হতো না আর কি। ডিজাস্টার হতো না আর কি, আপনি যে টেকনিক্যাল ব্যাখ্যাগুলো বলেন। হ্যাঁ, আসলে প্রথমে তো নির্বাচন বা যে টেন্ডার প্রসেস হুম, আছে, রাইট, সেটা তো সুষ্ঠুভাবে হওয়া উচিত। যে কোনো সরকারি হ্যাঁ, প্রজেক্টে হওয়া উচিত, এবং তাদের অফার এগুলো খতিয়ে দেখা উচিত, তাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি, তাদের ট্র্যাক রেকর্ড এগুলো দেখা উচিত ছিল। আর টেকনিক্যাল সাইডে এগুলো খুবই স্ট্যান্ডার্ড। যেমন দুইটা অ্যাসপেক্ট এখানে চিন্তা করতে হবে। একটা হচ্ছে হ্যাকিং এর রিস্ক, রাইট। আপনি অনলাইনে কিছু রাখা মানেই ধরেই নিতে হবে যে প্রতি মিনিটে, ইভেন প্রতি সেকেন্ডে আপনার মানে আনঅথরাইজ লগ ইন, তারপরে আপনার যদি কিছু সেল করেন সেগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা, রাইট, এগুলো থাকবেই। তো এগুলোর জন্য স্ট্যান্ডার্ড যা সিকিউরিটি প্রসিডিউর আছে সেগুলো ফলো করতে হবে। তারপরে আর একটা বড় রিস্ক হচ্ছে যে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। যেমন অনেক সার্ভার চালু করে হ্যাকাররা তারা কন্টিনিউয়াসলি ট্রাফিক সেন্ড করে আপনার টার্গেট টিকিট বিক্রি করার সাইটে বা যেই সার্ভিস আপনি দিচ্ছেন। তো সেগুলো হ্যান্ডেল করার জন্য নেটওয়ার্কিং প্রোটোকল, তারপরে সিকিউরিটি যেগুলো আছে সেগুলো তো করতেই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পারফরমেন্স, যে আমরা লেজিটিমেট ইউজার, রাইট, যে 1 লক্ষ মানুষ একটা টাইমে কনসেন্ট্রেটেড ভাবে যে করার চেষ্টা হুম, করতেছেন, ওইটাও আর একটা হ্যান্ডেল। ওইটা লেজিটিমেট ট্রাফিক, ওইটা ইলিগাল হ্যাকারদের ট্রাফিক না। তো ওইটাও কিন্তু একটা আউটেজ তৈরি করে, রাইট, এটা তো আমরা সবাই জানি, দেখি। তো ওইটার জন্য অবশ্যই তাদেরকে প্রিপেয়ার্ড থাকতে হবে। তাদেরকে স্কেল করতে হবে, মানে এনাফ ক্যাপাসিটি কত দরকার, কয়টা সার্ভার দরকার, বা একটা থাকা দরকার যে অটোমেটিক স্কেল আপ করবে নিউ সার্ভার যদি অ্যাড করতে হয়। যেমন ক্লাউড প্রোভাইডার আছে অনেক, এডাব্লিউএস, ওরাকল। তো এদের কাছ থেকে সেরকম সার্ভার রান নিতে হবে, অথবা নিজেদের যদি থাকে ডেটা সেন্টার থাকে সেখানে রাখতে হবে। এগুলো সবকিছু এনশিওর করা দায়িত্ব। আর আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি প্রজেক্ট এই টিকিটটা কিন্তু ডিস্ট্রিবিউটও করে দিতে পারতো একাধিক প্রোভাইডারের ভিতরে, একটা প্রোভাইডারের হাতে সব না দিয়ে। এটা কিন্তু এমন করা যেতে পারতো যে আমি এই গ্যালারির এই সাইটটা এই কোম্পানিকে দিলাম, আর একটা, তাহলে তো অ্যাটলিস্ট একটা সার্ভার আউটেজ হলেও আর একটা জায়গায় কিছু মানুষ তো সার্ভিস পেতো, রাইট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অথবা মনে করেন যে টাইমের দিক থেকেও ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, যে আপনি যদি মানে এই গ্যালারিতে নিতে চান তাহলে এতটার দিকে। কারণ কি, টেকনিক্যাল আমি জানি যে লিমিটেশন গুলো অনেক সময় রাতারাতি সলভ করা সম্ভব হয় না। বাট চাইলে কিন্তু আপনি আপনার ইউজারকে যদি রিকোয়েস্ট করেন যে হ্যাঁ আপনারা এই গ্যালারিতে কিনতে চাইলে, বা অনেক স্ট্র্যাটেজি আছে যে তাহলে আপনারা রাত 10টার সময় এতজন, মানে একটা গ্রুপ আসেন, পরের দিনে এতজন আসেন, কারণ এখনো তো সময় আছে, রাইট। তাহলে সবাই একই টাইমে কনসেন্ট্রেট করবে না। সেটাও একটা এক্স্যাক্টলি। অপশন, যে আপনার টেকনিক্যাল লিমিটেশন থাকলে সেটাকে আপনি হিউম্যান ওয়েতে হ্যান্ডেল করবেন, রাইট। আর আরেকটা অপশন তাদের বিবেচনা করা উচিত ছিল, যে তাদের যদি গভর্নমেন্ট কন্ট্রাক্টটা পেয়েও যে থাকেন, বা টেকনিক্যালি যদি হেল্প দরকার, তাহলে কিন্তু বাংলাদেশে আরো অনেক আইটি কোম্পানি আছে, তাদেরকে তারা সাব কন্ট্রাক্টর হিসেবে নিতে পারে, বা বলতে পারে যে হ্যাঁ আমাদের এই প্রজেক্টটা ডেলিভারি দেওয়ার জন্য হেল্প দরকার, রাইট। তো সেখানে কিন্তু অনেকেই হেল্প করবে। ইভেন অ্যাকচুয়ালি আমি মনে করি যে আহ কেউ কেউ হয়তো ফ্রিও হেল্প করবে, দেশের মানে ফুটবলের প্রতি ভালোবাসা থেকে ইসে থেকে, রাইট। যে মানি মেকিং ইজ নট এভরিওয়ানস গোল। তো সেরকমও এরকম পাওয়া যাবে যে যারা আর কি ভলান্টিয়ারি কাজও করবে, বুয়েটের শিক্ষকরা, তারপরে ট্যালেন্টেড স্টুডেন্টরা, তারা করে না অনেক সময় কিন্তু তারা দেশের জন্য মানে হেল্প করার জন্য হলেও করে। তো এরকম পাওয়া যেত যদি তারা হেল্প চাইতেন। এখানে কৌশিক ভাই, গোপনীয়তার কিছু নাই।
হ্যাঁ। মুশিক ভাই, আর একটা জিনিস তথ্যটা আমার মনে পড়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, আপনাকে মনে করে দিই। এই টিকিফাই .live কোম্পানির নামে কিন্তু বর্তমানে একটা মামলা চলমান আছে। এই মামলা আচ্ছা। চলমান অবস্থায় থাকার পরেও বিএফএফ কেন তাকে সিলেক্ট করলো, এই প্রশ্নটা আপনাদেরকে করা উচিত বা মাথায় রাখা উচিত। আর মামলাটা হ্যাঁ, কেন হয়েছিল আমি আমি বলি। আমি এই কারণে মিলন ভাই একটা প্রশ্ন কিন্তু তখন না, করছিলাম। আমি মামলার আমার মনে হয় প্রসঙ্গটা শেষ ইগনোর করি। করছিলাম। আমি হ্যাঁ, মামলার হ্যাঁ, প্রসঙ্গটা শেষ করি, আপনি বলেন মামলাটা কেন হয়েছিল সেই ব্যাখ্যাটা দিই। মামলাটা হয়েছিল আতিফ আসলামের কনসার্টের সময় আপনার যে ডাটা গুলো তারা পেয়েছিল, অর্থাৎ আপনার লগ ইন আচ্ছা। করতে গেলে কিন্তু এনআইডি দিয়ে লগ ইন করার, এনআইডি নাম্বার দিয়ে লগ ইন করার একটা সিস্টেম রেখেছিল, এখানেও রেখেছে। ওই সময় ওই এনআইডির পুরো ডাটা সার্ভার হ্যাকাররা চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে বা অন্য জায়গায় ছড়িয়ে দিয়েছে। আচ্ছা। এবং আচ্ছা। কিন্তু এইটার দায়ভার কিন্তু টিকিফাইকে নিতে হবে। তো এইটার কারণে ওই এনআইডি, ওই যাদের তথ্য চুরি হয়ে গেছে বা ইয়ে হয়েছে, তারা কিন্তু এই টিকিফাইয়ের কাছে টিকিফাইয়ের নামে মামলা করে দিয়েছে। সেই মামলা এখন আদালতে চলমান রয়েছে। এই অবস্থায় এত ব্যাড রেপুটেশন থাকা সত্ত্বেও এমন একটা কোম্পানিকে কেন বিএফএফ বেছে নিয়েছে, এটা কিন্তু সন্দেহের অবকাশ রাখে। কি বলেন? মানে আমি এইবার আমি ওই সোহেল আপনি বলেন। না, আমি ওই কোশ্চেনটাই আমি মিলন ভাইকে করতে চাই, যে জি। এরকম একটা কোম্পানিতে দায়িত্ব, ক্রিকেটের দায়িত্ব দেওয়ার পেছনে মানে হুম। বিএফএফ এর কোনো ব্যক্তির হুম। কোনো ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট ছিল কিনা, মানে এটা কি আপনাদের কি মনে হয়? এইটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাতে পারি, এটা ঠিক আমি বলবো না যে কাউকে অভিযোগ করছি। যেহেতু অনুষ্ঠানটা রেকর্ডিং হচ্ছে, আমি সরাসরি বলবো না যে অমুকের ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু আমার অতীত অভিজ্ঞতা কি বলে, এমন একজন ব্যক্তি এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, যার কিন্তু অতীত অভিজ্ঞতায় নারী ফুটবল লিগের ফ্রাঞ্চাইজি আয়োজন করার একটা আহ, উদ্যোগ নেয়ার পরেও তিনি কিন্তু সেটা ব্লান্ডার করেছিলেন, তিনি সেটা পারেন নাই। আবার সেই একই সহসভাপতি এবার টোটাল প্রক্রিয়ার সঙ্গে একক সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করছেন। আমি বলবো না যে তার মাধ্যমেই এমনটা হচ্ছে বা এই বিষয়গুলো হচ্ছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আরো সহসভাপতি আছে, আরো কর্মকর্তারা আছে। ইভেন এমনও হচ্ছে যে, মনে করেন যে ইমরুল হাসান সিনিয়র সহসভাপতি, শাহরিয়ার নাসের জাহেদি আরেক সহসভাপতি, সবাই কিন্তু ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠিত, বসুন্ধরা কিংসের, বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠিত, সবাই কিন্তু এখানে যে সহসভাপতিরা এসেছেন, প্রত্যেকে কিন্তু তার তার স্ব স্ব প্রতিষ্ঠানে বা জায়গায় কিন্তু স্বনামধন্য। কিন্তু অনেকে কিন্তু বিষয়গুলো জানেন না। আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে তাদের কাছে জানতে চাই, তারা বলেন যে অমুকের কাছে যান বা অমুকের কাছে। তো একই ব্যক্তি যখন সবকিছু হ্যান্ডেল করছে, মানে প্রশ্নগুলো আসতেই পারে বা হতেই পারে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এটা বশির ভাই যেটা বলেন, ছড়িয়ে দেওয়া উচিত ছিল, সাব কন্ট্রাক্ট দেওয়া উচিত ছিল, আরো ইয়ে করা উচিত ছিল। ওই জায়গা থেকে আমার মনে হয় বিষয়গুলো ছড়াই দিলে এইরকম ব্লান্ডার হয়তো হতো না বা অব্যবস্থাপনার পরিস্থিতিতে পড়তে হতো না বাফুফেকে, আমি যেটা মনে করি। এটা কি ওই ঘটনায় যে কয়েকদিন আগে আমি নিউজে দেখছিলাম যে সাবেক সরকারের একজন সচিব এনআইডি তথ্য মানে সংক্রান্ত একটা বিষয়ে আইনগত জটিলতায় পড়েছেন, তো এটা আর এটা কি একই? এই না, টিকিফাই এর? এটা একই কিনা আমি জানি না, তবে ওইটা আলাদা বিষয় ছিল, ওনাকে এনআইডি থেকে আচ্ছা। বোধহয় সরিয়ে দেওয়া হয়েছে। না, ওইটা একই পলিটিক্যাল না, হতে একই পারে। না, একই না। একই আচ্ছা। না, আচ্ছা। হ্যাঁ, এটাই আমার ওকে। যতদূর মনে হয়। তারপরেও মানে যদি টিকিফাই নামে এরকম চলমান মামলা থাকে যেখানে জি। এনআইডি তথ্য মানে ইউজারদের অ্যাপ্রুভাল ছাড়া কোথাও চুরি হয়ে বিক্রি যাওয়া। করেছেন ওনারা, কারণ জি, এটা তো ইউজাররা তথ্য ইলিগ্যাল। দিয়েছে শুধুমাত্র কনসার্টের জন্য, রাইট? জি। বাংলাদেশ কিন্তু অনেক সময় ল বা আইন কিন্তু ক্যাচ আপ হতে টাইম লাগে টেকনোলজির সাথে, কিন্তু আপনি যদি আপনার মোরালিটি দিয়ে জাজ করেন যে আমি ইউজারদের তথ্যটা নিচ্ছি টিকেটের জন্য, আতিফ আসলামের কনসার্টের জন্য, কিন্তু সেই তথ্য যদি আমি কারো কাছে বিক্রি করে দেই, তাহলে আসলে দ্যাট ইজ ইথিক্যালি রং, কারেক্ট? এটা ইটস নট ইটস এ লাইক ক্রাইম, রাইট, ইটস এ ক্রাইম, ক্রাইম। অ্যান্ড ইটস আ ক্রাইম। আমি জানি যে এই ধরনের বিষয় অলরেডি হার্ড ল থাকার কথা, এবং যেহেতু আদালতে মামলা চলছে সেটা অ্যাকচুয়ালি রেড সাইন তাদের জন্য, লেবেল বলবো। এবং এই ধরনের কিছু চলমান থাকা অবস্থায় আসলে তারা কন্ট্রাক্ট কিভাবে পেলেন, আসলে কতদিন আগে পেয়েছেন, এগুলো তো আমি এখনো ডিটেল জানি না। তো আপনারা যদি এই বিষয়ে আরো রিপোর্টিং করতে পারেন, তাহলে আমি বলবো যে ইউজাররা এবং পাঠকরা এগুলো জানতে আগ্রহী থাকবে। ঠিক আমি আছে, আমি যে টিকি কন্ট্রাক্টটা টিকি কিভাবে পাওয়া গেল, ওনারা পেলেন টিকিফাইয়ের এই কবে? কন্ট্যাক্টটা কিভাবে পাওয়া গেল, এটা নিয়ে আমি দেখি আমাদের গেমপ্লিফায়ার পাঠকদের জন্য একটা ভালো
করার চেষ্টা করব। তবে আমি আরেকটা জিনিস আপনাকে জানাচ্ছি যে সংবাদ সম্মেলনের দিনে প্রথম টিকিটের যে সংবাদ সম্মেলনটা হলো সেদিন কিন্তু আপনি, আমি তো উপস্থিত ছিলাম, আমি ওই সংবাদ সম্মেলনে যেভাবে দেখলাম যে সিইও ইফতেখার ইফতি ভদ্রলোক কিন্তু শুরুতে বারবার করে তাকে আমরা প্রশ্নগুলো যেভাবে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা অন্যান্য গণমাধ্যম কর্মীরা করছিলেন, তিনি কিন্তু একটা প্রশ্নেরও সঠিক বা সদুত্তর দিতে পারছিলেন না। হুম তিনি শুধু টেকনিক্যাল সাইড গুলো, হ্যাঁ আমরা পারবো বা হ্যাঁ আমরা এটা করেছি বা এইগুলো করেছি, এর বাইরে কোনো উত্তর দিতে পারছিলেন না। হুম আরেকটা জিনিস হচ্ছে যে ফুটবল সম্পর্কে কিন্তু আপনার ধারণা না থাকলে, আপনি ফুটবল কেন, আপনি যে কোনো জিনিসের বিষয়ে যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে ওই হুম হুম রিলেটেড, আপনি কিন্তু শুরুতে ওই রিলেটেড কাজে ঢুকলে বা নামলে আপনার ব্লান্ডার হওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকে যায়। আমার হুম ধারণা যে ইফতেখার ইফতি সাহেব কখনো ইউরোপিয়ান ফুটবল, ওয়ার্ল্ড কাপ ফুটবলের ক্রেজ, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, মানে হুম এই হুম। বিষয়গুলোর সঙ্গে অ্যাবজর্ব না। মানে মানে হয় কি যে ধরেন, আমি কি বলবো যে আপনি নিজেই ধরেন মেসির খেলা মাঠে বসে দেখেছেন, হ্যাঁ, আপনি ফিল করতে পারেন একাধিকবার, একাধিকবার, 3 বার। আপনি আপনি কোপা আমেরিকার ফাইনালটা দেখেছেন, হ্যাঁ। ওই সময় আপনি ফিল করেছেন যে কিভাবে, আমরা তো টেলিভিশনে দেখেছি, আপনি সেটা হুম সরাসরি দেখেছেন যে কিভাবে কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনার ক্লাসটা হচ্ছে, পুলিশ তাদেরকে ঠেকাইতে পারছে না, কিভাবে মাঠের ভিতরে সবকিছু, মানে এই ক্রেজটা কিন্তু ইফতি সাহেব কখনো আমার মনে হয় নিউজও পড়ে নাই, সরি টু সে। আচ্ছা। তো এই কারণে তিনি কিন্তু বুঝতে পারেন নাই যে ফুটবলের ক্রেজটা কাকে বলে, ফুটবলের হ্যাঁ হ্যাঁ। ক্রেজটা কি জিনিস। কিন্তু তিনি হোমসিকালি নিয়ে ফেলেছেন। তিনি হয়তো টাকার বিষয়গুলো বা ওই কোম্পানির, মনে করেন যে ফুটবল ফেডারেশনের সঙ্গে হতে পারে ভালো খাতিরে, হতে পারে অন্য কোনো কারণে তিনি কাজটা পেয়ে গেছেন। কিন্তু পাওয়ার পরে কাজটাকে মানে উতরিয়ে দেওয়া, হ্যাঁ এটা তার জন্য একটা ভালো সাইন যে 10 জন আসতে অনেক দেরি আছে। আমরা আশা করবো যেন তার টেকনিক্যাল সাইড গুলো তিনি সহজে সমাধান করতে পারেন, না হলে এটা কিন্তু সেই দিন শেষে ইফতেখারের উপরে কিন্তু দায়ভারটা আসবে না, পুরো দায়ভারটা ফুটবল ফেডারেশনের উপরেই আসবে। হুম। মানুষেরও আগ্রহে একটা মানে ভাটা ছাই পড়বে। পড়ার মতো এটা, হুম, রাইট? হুম, হুম। না, আচ্ছা, এক্স্যাক্টলি এবার তাই। আমরা পজিটিভ কিছু বিষয় ডিসকাস করি, যে এই আগ্রহের কথা বলছিলাম, রাইট, যেখান থেকে টিকিটের হ্যাঁ, কথাটি এসেছে, যে আরো অনেক সম্ভাবনাময় তরুণরা বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছে। তার ঠিক। ভিতরে একজন কুইন সুলিভান, রাইট, উনি